শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 1 আষাঢ় 1423 বাংলা 15 জুন 2016 বুধবার। দর্শক, আমরা প্রতিদিনই বলি রাঙা সকাল মানে হচ্ছে সফল মানুষের আয়োজন, কিন্তু এই সফল মানুষগুলো নিজে এগিয়ে যান না, সমাজকেও এগিয়ে নিয়ে যান। তার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে আজ রাঙা সকালের প্রথম ঘন্টায়, যার সঙ্গে আমরা কিছুক্ষণ পরেই আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তবে প্রতিদিনের মতোই 2 ঘন্টা জুড়ে থাকছেন দুজন সফল মানুষ, যাদের সঙ্গে থাকছি আমরা দুজন। আমি জিয়ন, কিবরিয়াও থাকছি। শুভ সকাল পুরো রাঙা সকাল পরিবারের পক্ষ থেকেই। যারা সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের স্ক্রিনে চোখ রেখেছেন তারা নিশ্চয়ই আগামী 2 ঘন্টা ভালো সময় কাটবে সে আশাই করছি। আজকের দিনটা চমৎকার কাটুক সেই শুভকামনা থাকছে সকাল সকাল। আর আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একজন সংগঠক, ব্যতিক্রমী কাজ করেন, সমাজ নিয়ে কাজ করেন, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি একজন সমাজকর্মী নূর খান। চলুন স্বাগত জানাই তাকে। শুভ সকাল। জি, শুভ সকাল। যখন আমরা অনুষ্ঠান শুরু করবো ঠিক সে সময় টুকটাক কথা হচ্ছিল, সকালবেলা আসলে ঘুম থেকে ওঠা হয় না, সো আপনার জন্য একটু টাফ হয়ে গেল আজকে। খুব টাফ না, খুব যে আর্লি তা না, কিন্তু একটু আমার জন্য একটু আর্লি। রাইট, রাতের বেলা অনেক কাজ করে ঘুমোতে হয়। হ্যাঁ, আমি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি, সো আমাদের যেহেতু বাইরের ক্লায়েন্ট থাকে একটু রাত করে কাজ করতেই হয়। ফাইন। আমরা ট্র্যাডিশনালি যেটা করি যে কমপ্লিট লাইফটাকেই জানার চেষ্টা করি, যদিও খুব স্বল্প সময়, এবং ছোটবেলা থেকেই শুরু করি। একটু ছোটবেলায় যাই, ঢাকাতেই জন্ম হয়েছে আপনার। জি, কেমন ছিল শৈশব? পুরো লাইফই ঢাকায়, মোটামুটি জন্ম থেকেই। ধানমন্ডিতে বড় হয়েছি, কিছুটা সময় একটা পর্যন্ত ধানমন্ডিতে, তারপরে মগবাজারে। ভালো কেটেছে অবশ্যই। আমার বৃহত্তর পরিবারের সাথে আমাদের কানেকশনটা খুব বেশি। আমাদের পরিবারে মানে ফুফাতো ভাই, কাজিনস, যেটা বলে বাংলাদেশে সবাই মিলে, যৌথ বলা ঠিক না, একসাথে না, কিন্তু দেখা গেছে সবার বাসা খুব কাছাকাছি। তো একসাথে প্রচুর সময় কাটানো হয়েছে, বন্ধুদের সাথে প্রচুর সময় কাটানো হয়েছে। তো দেখা গেছে যে খুব চমৎকার সময় কাটতো। এখন বরং আমি ঢাকায় দেখি যে আমার ছেলেমেয়েরা বরং কাজিনরা দূরে দূরে থাকে, কোথাও যাওয়া খুব সমস্যা। আমাদের সময় সেই যোগাযোগটা আছে আবার নেই। দেখা যায় যে আমি চিন্তা করি যে আমরা আমার কাজিনদের সাথে যত ক্লোজ, তারা থাকবে কি না, এটা মাঝে মাঝে চিন্তা হয়। যে আমাদের শৈশবে মনে হয়েছে যে কাজিনের বাসায় যাব, একটা রিক্সা নিয়ে চলে গেছি। এখন একটা 8-10 বছরের বাচ্চা বা একটা 12 বছরের বাচ্চার জন্য একলা রিক্সা করে চলে গেছি, এই শৈশবটা আসলে ঢাকা শহরে মনে হয় না যে আর এক্সিস্ট করে। তো আমরা শৈশবে কাজিনরা মিলে বাইরে বেড়াতে যাওয়া, খেলতে যাওয়া, লাইফের একটা বড় পার্ট হলো কাজিনরা, আর একটা বড় পার্ট হলো ফ্রেন্ডসরা। রাইট। ঢাকাকে তখন কেমন দেখেছেন? ঢাকা তখন তো চুপচাপ, এত আমরা নিজে রিক্সা করে স্কুলে চলে গেছি বা সাইকেল নিয়ে স্কুলে চলে গেছি। ধানমন্ডির কথা যদি জানতে চাই, কেমন দেখেছেন? ধানমন্ডি তো খুব চুপচাপ নিরিবিলি জায়গা, রেসিডেন্সিয়াল এরিয়া বলতে যা বোঝায়। এখন তো ঢাকা শহরে আসলে ঠিক রেসিডেন্সিয়াল এরিয়া এক্সিস্ট করে এটা বলা খুব মুশকিল, যে কোনটা রেসিডেন্সিয়াল কোনটা কমার্শিয়াল, কোথায় দোকানপাট। ওই সময় খুব চুপচাপ, সব দোতলা বাড়ি, 3তলা বাড়ি, খুবই কয়েকটা হাতে গোনা 3-4 তলা বাড়ি। সবাই সবাইকে চিনতো, পাশের বাসায় কে থাকে, উল্টা দিকে কে থাকে। আমরা আবাহনী মাঠে খেলতে যেতাম, আবাহনী মাঠের আশপাশে কারা থাকে, কোন বাসায় কোন বাচ্চারা থাকে, এইটা সবার জানা ছিল। প্যারেন্টসরা সবাই সবাইকে চিনতো, পারিবারিকভাবে একটা যোগাযোগ ছিল নেইবারদের মধ্যে। তারপরে আমি মগবাজারে যখন বড় হয়েছি, ওইখানে আমরা একটা কলোনিতে থাকতাম, 70টা অ্যাপার্টমেন্টস ছিল, সবাই সবাইকে চিনতাম। ওকে, একেবারে প্রত্যেকটা লোক প্রত্যেকটা মানুষকে চিনতো, এবং ঈদে হোক বা কোনো একটা অনুষ্ঠানে হোক, সবাই সবার, আমার জন্মদিন হলে দেখা গেল যে কাউকে দাওয়াত না দিলেও সবাই এসে একবার উইশ করে যায়, বা অন্য কারো জন্মদিন হলে তখন দেখা যায় আমি একটা উইশ করতে গেলাম। একেবারে একটা বৃহত্তর পরিবারের মতন ছিল। তো ওই সময় যেমন ফ্রেন্ডসদের সাথে সময় বেশি কেটেছে। এমনিতে বাবা কি করতেন? বাবা ইঞ্জিনিয়ার, পেশায় ব্যবসায়ী। আব্বা সব সময় একটু, বাবারা ওই সময় যেরকম হতো, একটু গুরুগম্ভীর। মা গৃহিণী, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, কিন্তু আমাদের পিছনে সময় দিয়েছেন বেশি। ভাই বোন? আমার একটাই ভাই, আমার থেকে ছোট, এখন পড়াশোনা করছে, দেশের বাইরে আছে। ঠিক আছে, আমরা পরের গল্পগুলো ধীরে ধীরে আপনার কাছ থেকে শুনবো, কিন্তু আপনার সম্পর্কে শুরুতে যেটা বলছিলাম একটু ছোট্ট করে দর্শকদেরকে আগে জানিয়ে দিয়ে আসি। জি দর্শক, আমাদের সাথে প্রথম ঘন্টায় রয়েছেন একজন সংগঠক, সমাজকর্মী নূর খান। 3 বন্ধুর যৌথ উদ্যোগে 2012 সালে গড়ে তোলেন ঘুরডি ফাউন্ডেশন, এবং তার আওতায় পরিচালনা করছেন সবার জন্য শিক্ষা কার্যক্রম।
মেধাবী অথচ অভাবের কারণে লেখাপড়া বন্ধ হয়ে গেছে এমন দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার সমস্ত দায়িত্ব নিচ্ছেন তারা। 2011 সালে মাত্র 9 জন শিক্ষার্থীকে নির্বাচিত করার মধ্য দিয়ে কার্যক্রমে শুরু। বর্তমানে সারা দেশ থেকে পর্যন্ত প্রায় 200 ছাত্রছাত্রীর পড়ালেখার দায়িত্ব নিয়েছেন। তাদের সহায়তায় দরিদ্র পরিবারের অনেকেই এখন বুয়েট, কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। শিক্ষাবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খোঁজ রাখা, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে ফলাফল জানার কাজটি করে যাচ্ছেন। দর্শক বুঝতেই পারছেন, শুধু নিজের কথা না ভেবে সমাজের কথাও ভেবেছেন এমন একজন মানুষ রয়েছেন আজ রাঙা সকালের প্রথম ঘন্টায়। চলুন আমরা আবার তার কাছে ফিরি। যে এই কাজগুলোর কথা তো আমরা নিশ্চয়ই শুনবো, কিন্তু ছোটবেলার কথাই শুনছিলাম, একটু ধানমন্ডির কথা শুনছিলাম, পরিবারের কথা শুনছিলাম। এমনি পরিবারের আদর শাসন কেমন ছিল? আদরও ছিল, শাসনও ছিল, দুটাই ছিল। আমি বলবো যে বাবার থেকে শাসনটা বেশি ছিল, মার থেকে আদরটা বেশি ছিল, কিন্তু সবসময় একটা ব্যালেন্স ছিল। কিছু যদি অন্যায় করেছি তাহলে খুব বকা খেয়েছি, আবার ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। তারপরে ওই সময় যা হয় যে আদর শাসনের পার্ট হিসাবে ফুপা, ফুপু, মামা, চাচা, খালা সবাই একটা পার্ট। হ্যাঁ, তো আমি বলবো যে আদরই বেশি পেয়েছি শাসনের। পরিবারের বড় ছেলে হলে যা হয়, দেখা গেল ছোট ভাই ভুল করেছে, সেই দায়িত্ব বড় ভাইকেই নিতে হয়। হ্যাঁ, কিছুটা তো নিতে হয়। হ্যাঁ, কিন্তু তারপরেও আমি বলবো না যে সেরকম খুব একটা যে না ছোট ভাই একটা অন্যায় করেছে তার জন্য আমি বকা খাচ্ছি, সেরকম খুব একটা না। আমার ছোট ভাই একটু চঞ্চল, কিন্তু ও খেলাধুলায় খুব ভালো। তো দেখা যেত যে খেলাধুলাতেই ব্যস্ত, দুষ্টামিতে খুব একটা ওরকম একটু ইন্ট্রোভার্ট, কিন্তু খেলাধুলাতে খুব খুব ভালো। কিন্তু শাসন করতেন, পড়াশোনা নিয়ে শাসন হতো বেশি, যে না পড়তে বসছি না, আজান হয়ে গেছে, খেলছি এখনো বাইরে, কেন কেন ঘরে ফিরছি না, বা বন্ধুদের সাথে আড্ডাটা বেশি হচ্ছে, পড়াটা কম হচ্ছে। শাসনটা দেখা যেত যে পড়াশোনাতে যদি গাফলতি করতাম তাহলেই শাসনটা বেশি, এছাড়া অন্য ক্ষেত্রে যে খুব একটা শাসন বা বকা দিচ্ছে বা ই করছে সেটা না। বাবা মার এই জিনিসগুলোই কিন্তু আমাদের পরবর্তী জীবনে খুব বেশি কাজে লাগে। এই যে সন্ধ্যার ভিতরে ফিরতে হবে, পড়াশোনা করতে হবে, এটাও কিন্তু একটা দায়িত্ববোধ, বোঝা নিজের থেকে। নিশ্চয়ই আরো আপনার কাছ থেকে অনেক গল্প শুনবো, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আরো একবার স্বাগত। আপনারা সবাই দেখছেন মেরিল মিল্ক সোববার রাঙা সকাল। আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সংগঠক ও সমাজকর্মী নূর খান। তার জীবন সম্পর্কে আমরা জানার চেষ্টা করছিলাম। হ্যাঁ, যে গল্পে আমরা ছিলাম, পরিবার নেটওয়ার্কটা শুনছিলাম, যে পরিবেশে বড় হয়েছেন সেখানকারও কথা উঠে আসছিল। একটু জানি যে ওই সময়ে যে ধরনের কমিউনিটিতে বড় হয়েছেন, পুরো সমাজ নিয়ে চিন্তা করা বা চারপাশের হতদরিদ্র মানুষদেরকে নিয়ে চিন্তা করা, পরিবারের আর কাউকে কি কখনো দেখেছেন? না, সবসময় দেখেছি যে বাবা মা যতটুক সামর্থ্য যাকে পারছেন কিছু যদি সহযোগিতা করতে পারে আর্থিকভাবে বা অন্য কোনো ভাবে, তাহলে সবসময় সাহায্য করতেন। আমার মেজো মামাকে দেখেছি, প্রত্যেক শুক্রবার দিন বাড়ির উঠানে লোক বসে থাকতো যে কিছু সাহায্যের জন্য। ওনার সামর্থ্য কম ছিল, কিন্তু উনি যতটুক পারতেন এটা সাহায্য করতেন। আচ্ছা, আমি এরকমও দেখেছি যে ওই সময় 10 পয়সার দাম ছিল, উনি 10 পয়সা দিচ্ছেন, যে ওনার সামর্থ্য এতটুকু, উনি অতটুকু দিচ্ছেন, কিন্তু সাহায্য করছেন। ওই সময় 10 পয়সাও নিয়ে নিত, ফকির বা মিসকিন যারা ছিলেন নিয়ে নিত। এখন তো 2 টাকা নিতে চায় না, দিলে খুব বিরক্ত হয়। বিকজ জীবন আচরণ পাল্টে গেছে, জীবন মান পাল্টে গেছে, জীবন মানও পাল্টে গেছে, টাকার মানও অনেক কমে গেছে। ওই সময় আমরা 5 পয়সায় মোস্ট প্রবাবলি একটা নাবিস্কোর লজেন্স পাওয়া যেত, ওই লজেন্সটা খেতাম। এখন 1 টাকা দিয়ে চকলেট পাওয়া কঠিন। রাইট। আপনি স্কুল কলেজ কমপ্লিট করার পর দেশের বাইরে চলে গেলেন। জি। আচ্ছা, তো কোথায় গেলেন এবং কি জন্য গেলেন? আমি স্কুল করেছি উইলসিডল ফ্লাওয়ার স্কুলে, মগবাজারে থাকতাম ওইখানে। তারপরে আমরা উত্তরায় চলে আসি, তখন অবশ্য নটরডেম কলেজে পড়েছি। ওই সময় বাসে যাতায়াত করা খুব সোজা ছিল। তারপরে আমেরিকায় চলে যাই 99 সালে। ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছি। তারপর ওইখান থেকে শেষ করে কানাডায় যাই, ওইখানে মাস্টার্স করেছি ইয়র্ক ইউনিভার্সিটি থেকে।
তারপর দেশের বাইরেই ছিলাম বহু বছর। ওইখানে আমার ব্যবসাও শুরু করেছি, ওইখানে আমার একটা ছোট সফটওয়্যার প্রতিষ্ঠান আছে, সেটাও শুরু করেছি ক্যানাডাতেই। তারপর ব্যবসা আস্তে আস্তে ওইখানে ব্যবসা করেছি, একটু বড় হয়েছে, বিয়ে করেছি। আমার প্রথম 2 সন্তানও আসলে কানাডায় জন্ম নিয়েছে। আমার 3rd সন্তান, আমার মেয়ে একদম ছোটটা, ও বাংলাদেশে হয়েছে বছর 4 বয়স। তার মানে আপনি কি এখন বাংলাদেশে কন্টিনিউ করছেন? এখন বাংলাদেশেই, হ্যাঁ, আসা যাওয়া করতে হয়, যেহেতু আমার কানাডায় এটা ছিল। আপনার সবকিছু ঠিক ছিল, পড়াশোনা করছেন, বাইরে সবকিছু, বাইরে ব্যবসাও আছে, তো তারপর কেন মনে হলো যে আমাকে দেশে ফিরতে হবে এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে? আমার আসলে মনে হয় যে যারা আসলে দেশের বাইরে যায়, সবারই ইচ্ছা থাকে যে দেশ ছেড়ে আসলে থাকতে চায়, এরকম লোকের সংখ্যা খুব কম। কিন্তু স্বাদ আর সাধ্যের মধ্যে একটা ডিফারেন্স থাকে। তা আমি একটু জিদ করেই চলে আসছি যে না, চলে যাই, তারপরে দেখি কি হবে। আর আমার সফটওয়্যার ডেভেলপমেন্টে যেহেতু কাজ করি, একটা লাক্সারি ছিল যে আমার ডেভেলপমেন্টের সেকশনটা পুরাটাই বাংলাদেশ বেসড। কানাডা, আমেরিকা এটা মার্কেটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই টাইপের কাজগুলো ওইদিকে হয়, কিন্তু বাংলাদেশের টোটাল সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজটাই বাংলাদেশে হয়। সুতরাং আমার একটা সুযোগ ছিল যে না, বাংলাদেশে চলে আসি, এখানে যেহেতু একটা এখানে কাজ করা যাবে, তারপরে দেশীয় মার্কেটেও একটু চেষ্টা করা যাবে যে দেশের মার্কেটে কিছু কাজ করা যায় কিনা। আর আমি প্রথম দিন থেকে, এটা আসলে আমি না, আমার ধারণা প্রত্যেকেই প্রবাসীরা প্রথম দিন বিদেশে যেই চিন্তা করে দেশে চলে যাব, কিন্তু এটা আসলে হয় না, মানে বিভিন্ন কারণেই হয় না। একটা সময় লাইফ সেটেল হয়ে যায়, একটা সময় লাইফ সেটেল হয়ে যায়। আমারটাই ধরেন যে আমি প্রথমে বলেছি যে না, পাশ করেই দেশে চলে যাব, তারপরে মাস্টার শেষ হলো, তখন আমার এখন ওয়াইফ, ওর সাথে পরিচয় হয়েছে, ভাবলাম যে আচ্ছা বিয়ে করে নেই, তারপরে যাবো, ওরাও কানাডায় থাকতো। তারপরে বিয়ের পরে ভাবলাম আচ্ছা চলে যাব, তখন হলো যে না, আচ্ছা সন্তান হবে, প্রথম সন্তানটা হওয়ার পরে ভাবলাম যে আচ্ছা টিকাটা দিয়ে নেই, যে বাচ্চাদের টিকা দিতে হবে 6টা মাস, দেখি। এই করতে 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 দেখা গেল যে না, সেকেন্ড আমার দ্বিতীয়টা মেয়ে, ও হয়ে গেছে। তো পরে একটা সময় আমি আমার ওয়াইফকে বললাম যে না, এখন আসলে যদি না চলে যাই তাহলে আর কখনোই যাওয়া হবে না, এইটা করি, তারপরে এটা হোক, তারপরে এটা হোক, এরকম কিছু না কিছু একটা এক্সকিউজ হতেই থাকবে। তো তাহলে চলে যাই, তারপরে দেখি যে কি হয়। তো তারপরে চলে আসার পর তো এখন চলছে মোটামুটি। রাইট, মানে কোথাও থেমে থাকে না, আসলে একটু টাফ হয়ে যায়, কিন্তু ইচ্ছা থাকলে আসলে উপায় হয়ে যায়। ইচ্ছা থাকলে। কিন্তু স্ত্রীর অপিনিয়ন ছিল যে সে আসবে, বাংলাদেশে ব্যাক করবে? হ্যাঁ, না, এটা একটা বিশাল মানে সাপোর্ট, কারণ দুইজনের সংসারে একজন যদি না আসতে চায় তাহলে তো আর জোর করে আসা যায় না। রাইট, এবং বাচ্চা কাচ্চাদের কথা তো চিন্তা করতে হবে, বিকজ ওদের ফিউচারটা তো চিন্তা করতে হবে। হ্যাঁ। তো বাংলাদেশে এসে আপনি আপনার ফার্মটাকে নিয়ে নতুন করে জার্নি শুরু করলেন? নতুন করেও ঠিক না, ওইটা কন্টিনিউ করছে। আর বাংলাদেশের মার্কেটে কিছু কাজ করার চেষ্টা করছি, যে আমাদের যেহেতু বাইরে কাজ করার একটা এক্সপেরিয়েন্স আছে, বাংলাদেশেও এখন সফটওয়্যারে ভালো সুযোগ আছে। বর্তমান সরকারের একটা ভালো ফোকাস আছে যে ডিজিটাল বাংলাদেশ আওতায় অনেক রকম প্রোগ্রাম চলছে, প্রজেক্ট চলছে। ভেরি ইন্টারেস্টিংলি যেটা বলবো আমরা, যে আপনি যখন আপনাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, ইভেন আপনার সফটওয়্যার ফার্মটা যখন ইমার্জিং সিচুয়েশনে, তখন আপনি পুরো কমিউনিটিটাকে নিয়েই আপনি চিন্তা করার শুরু করেছেন এবং সমাজের জন্য ভূমিকা রেখেছেন, যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চাই রাঙা সকালে। তবে ছোট্ট একটা বিরতির পরে, দর্শক একটু পরে আমরা আবারও ফিরছি আপনাদের সাথে। সেই সাথে প্রথম ঘন্টায় আমাদের সাথে রয়েছেন সংগঠক ও সমাজকর্মী নূর খান। চলুন দর্শক, আমরা আবারও তার কাছে ফিরি। একটা বিষয় তো আমরা বুঝতে পারছিলাম যে পরিবারে দেখেছেন দরিদ্র মানুষদেরকে সহায়তা করা, সে থেকে হয়তো মনে হলো যে আমার সহায়তা করা প্রয়োজন। কিন্তু যে পরিবারে আপনি বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, সবকিছু মিলিয়ে নিজের সাথে সমাজের মানুষগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা কিভাবে ভাবলেন বা কিভাবে শুরু হলো, ঘটনাগুলো যদি আমাদের সাথে শেয়ার করতেন। যেভাবে বলছেন জিনিসটা আসলে ঠিক ওরকম না, যে আপনি যে এগিয়ে নিয়ে যাওয়া বা ওরকম এত বড় করে চিন্তা করে আসলে শুরুটা না, শুরুটা খুব ছোট করে। আর যখন থেকে শুরু করার চিন্তা আর যখন আসলে প্র্যাকটিক্যালি শুরু করলাম, এর মধ্যে অনেক টাইম ডিফারেন্স। আমার প্রথম রিয়েলাইজেশন হয় যখন আমি আমেরিকায় পড়াশোনা করতে গেলাম। প্রথম সেমিস্টারে চেক দিতে হলো একটা টিউশন ফি। চেকের অ্যামাউন্টটা এত অস্বাভাবিক বড় ছিল, এটা দিতে দিতে আমি লেখার সময় চিন্তা করলাম যে মানে আমরা স্কুলে বেতন দিতাম কত, 50 টাকা 60 টাকা, কলেজে উঠেই কত বেতন দিতাম, যে এডুকেশন যে এক্সপেন্সিভ, এই রিয়েলাইজেশনটা আসলে সবসময় মনে হয়েছে এডুকেশন ফ্রি। বাংলাদেশে থাকা পর্যন্ত সবসময় মনে হতো যে এডুকেশনটা তো ফ্রি, এটা স্কুলে গেলেই হয়, কলেজে গেলেই হয়, এমন কিছু খরচ হয় না। ওইখানে যখন চেক লিখতে হলো প্রথম ফার্স্ট সেমিস্টারে, তখন মনে হলো যে এটা একটা অস্বাভাবিক অ্যামাউন্ট। মানে এদের টিচাররা, তখন মনে হলো টিচাররা আসলে কত বেতন পায়,
তো তখন একটু খোঁজ করলাম, খোঁজ করার পরে দেখলাম যে আমার খুব শ্রদ্ধেয় একজন টিচার আছে, আমাকে অঙ্ক শিখিয়েছেন, বিমল স্যার আমাদের স্কুলের। ওনার কাছে আমি প্রাইভেট পড়তাম, তখন খুব লজ্জা লাগলো যে আমরা কি টাকা দিয়ে পড়াশোনা পারচেস করি, আর ওইখানে পড়াশোনা পারচেস করতে অনেক অনেক পয়সা খরচ হয়। তো তখন থেকে আমার মনে হয়েছে যে তাহলে নিশ্চয়ই বাংলাদেশে এডুকেশনটা মনে হয় যে এত দামি না। তারপর আস্তে আস্তে দেখলাম বিভিন্ন পত্র পত্রিকায়, যখন আর একটু বয়স হয়েছে, ফার্স্ট ইয়ার থেকে আস্তে আস্তে অনলাইনে পত্রিকা পড়ি, দেশের কি খোঁজ খবর নেই, তখন দেখি যে প্রায় নিউজ বের হয়, স্পেশালি এসএসসি পরীক্ষার পরে, যে অদম্য মেধাবী, খুব ভালোই করছে, কিন্তু পড়াশোনা করার আসলে তার ওরকম এবিলিটি নাই। তখন থেকে মনে হতো যে আসলে আমরা বাংলাদেশের এক সমাজের যেই স্তরে থেকে বড় হয়ে এসেছি, সেইখানে আসলে এটা কখনো চোখে পড়ে না ওইভাবে করে। আমার স্কুলের ফ্রেন্ডদের যদি বলি, বা ঢাকা শহরে স্পেশালি কলেজে, যে ওইভাবে করে পড়াশোনা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, এরকম ছেলে মেয়ে খুঁজে পাওয়া একটু মানে ওইরকম দেখা যায় না। তো তখন মনে হতো যে আসলে আমার কাছে আমেরিকায় যে মনে হচ্ছে এক্সপেন্সিভ, কিছু কিছু মানুষের জন্য আসলে বাংলাদেশেও এক্সপেন্সিভ পড়াশোনাটা, যেটা তারা আমাদের কাছে যত সহজলভ্য, যত সহজে পড়াশোনা করতে পারি, ফাইন্যান্সিয়ালি এটা ফাইন্যান্স করা যত ইজি, তাদের জন্য আসলে এরকম মানুষ দেশে প্রচুর আছে, যাদের পড়াশোনার এবিলিটি আছে, মাথায় বুদ্ধি আছে, খুব শার্প, ভালো ভবিষ্যৎ আছে, কিন্তু আসলে ফাইন্যান্সিয়ালি এবিলিটিটা নাই যে তারা এটাকে কন্টিনিউ করতে পারবে। তো তখন থেকে ইচ্ছা ছিল যে না, এইখানে একটা কাজ করার সুযোগ আছে, যদি কখনো সুযোগ হয় তখন এইভাবে করব। তো আমি যখন দেশে চলে আসলাম, তখনও আমি দেশে চলে আসলাম এপ্রিল মাসে, তার পরপরই এসএসসির রেজাল্ট দেয় এরকম একটা সময়। তো সেই বছর ওই পত্রিকা দিয়ে তারপরে হঠাৎ করে মনে হলো যে আসলে তো এবার সুযোগ আছে, কিন্তু সময় খুব শর্ট ছিল। তো আমি খুব তাড়াহুড়া করে খুঁজে কয়েকজনকে বললাম যে আচ্ছা ঠিক আছে, এই কয়েকজনকে খুঁজে পেয়ে এদেরকে আমি একটু সাহায্য করি। সেটা কত সাল? সেটা 2011 সাল। আচ্ছা। আমাদের তিনজনের মিলে শুরু করা, অ্যাকচুয়ালি 2011 সালে আমিও শুরু করি, আর আমার দুই ফ্রেন্ড রাজীব আর সাইফুর, ওরাও শুরু করে, কিন্তু দুইজন আসলে দুইজনের কথা জানতাম না। ওরা 9 জন নিয়ে শুরু করে। এর আগে সাইফুর ওর গ্রামের বাড়ি থেকে একটা ছেলেকে এনে ঢাকায় রেখে পড়াশোনা করি, একটা সর্ট অফ টেস্ট কেস বেসিসে দেখেছিল যে কিরকম হয়। তো পরে যখন ফেসবুকে দেখলাম যে ওরাও করছে, আমিও করছি, তখন আমি ওদের সাথে যোগাযোগ করলাম যে তাহলে তা আলাদা আলাদা করে করার থেকে 2-3 জন মিলে যদি করি, তাহলে সময়টা ওইভাবে দেয়া যায়, আরো ভালো হয়। আর সত্য কথা বলতে এটার পিছনে টোটাল অপারেশনসে যদি আমি বলি, সাইফুর প্রচুর সময় দেয়, মানে আমি যতটা সময় দিই, রাজীব যতটা সময় দেয়, সাইফুরের থেকে অনেক বেশি সময় দেয়। এবং ওকে জিজ্ঞেস করলে একেবারে প্রত্যেকটা স্টুডেন্ট ওর মুখস্থ, যে এর নাম কি, বাড়ি কোথায়, কি অবস্থা, কোথায় পড়ছে, কত এক্সাক্ট রেজাল্ট কি, কোন সাবজেক্টে ক্লাস ছিল কি ছিল না। ইভেন আমাদের যেসব স্টুডেন্টরা এখন ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেলে, বুয়েটে, কুয়েটে এইসব জায়গায় পড়ছে, তাদের এক্সাক্ট জিপিএ এই মুহূর্তে কত আছে ওকে জিজ্ঞেস করলেও বলে দিত। মাই গুডনেস, বিউটিফুল। তো এই থেকেই শুরু, প্রথমে 9 জন নিয়ে শুরু। প্রথম দিকে আসলে আমরা জানতাম না যে কিভাবে জিনিসটা হ্যান্ডেল করতে হবে, কিভাবে ভালো হয়। তো আস্তে আস্তে শুরু করার পরে একটা অভিজ্ঞতা হলো যে না, এই জিনিসটা, একটা জিনিস ট্রাই করেছি, এটা আসলে ওরকম রেজাল্টটা অত ভালো হয়নি, বা এটার রিটার্নটা ভালো হয়নি, তাহলে অন্য একটা মেথড একটু ট্রাই করি। তবে প্রথম থেকে আমাদের যেটা আমাদের দুইজনেরই ছিল যে এইসব আমরা যাদেরকে খুঁজে বের করছি এবং যাদেরকে চেষ্টা করছি যে এদেরকে একটু সহায়তা করার, এদের ফাইন্যান্সিয়াল অবস্থা এতটাই খারাপ যে এদের পক্ষে আসলে ইউনিভার্সিটি যাওয়া একটা স্বপ্নের মতন ঘটনা, যে আমি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। হ্যাঁ, সাধারণত থাকে ওদের যে আমরা এসএসসি করছি, আচ্ছা তারপরে এইচএসসি করবো, তারপরে অনেকেই ঝরে পড়ে। কেউ যদি এর পরের গ্র্যাজুয়েট লেভেলে যায় তাহলে লোকাল কলেজগুলোতে পড়াশোনা করে। আর এরা আসলে যেটা হয় যে এসএসসি পাশ করলো, তারপরে এইচএসসি করলো, এইচএসসির পরে তো একটা দীর্ঘ সময় বন্ধ থাকে, ছুটি থাকে। এই সময়টা দেখা যায় তারা হয়তো পারিবারিক যে কাজটা হয়, চায়ের দোকান হলে চায়ের দোকান, বা মাঠে কাজ করে, বা ভ্যান চালায়, রিক্সা চালায়,
এরপরে কিন্তু একটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে সেখানে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় টিকা খুবই কঠিন একটা কাজ, কারণ 3-4 মাস পড়াশোনার সাথে কোনো সম্পৃক্ততা নাই। হঠাৎ করে যে, এবং ভর্তি পরীক্ষাগুলো কিন্তু সাধারণত এইচএসসি থেকে একটু কঠিন হয়, তো সেইখানে কিন্তু তারা আটকে যায়, কম্পিটিশনে টিকতে পারে না, চর্চাটা থাকে না। 3-4 মাস কোনো পড়াশোনা তো একটা চর্চার বিষয়, তো এই চর্চাটা যখন না থাকে, 4 মাস পরে যে যখন ভর্তি পরীক্ষা দিচ্ছে বা 5 মাস পরে, তখন আসলে তার জন্য এখানে ঢুকা এটা একটা অলমোস্ট অসম্ভব। রাইট। এবং এই কঠিন কাজটাকে আপনারা কিভাবে সহজ করেছেন? একটু আগে আপনি বিশেষ করে বাংলাদেশের রিনাউন্ড প্রতিষ্ঠানগুলোর নাম বলছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনাদের ছেলে মেয়েগুলো এখন পড়াশোনা করছে, খুব ভালো রেজাল্ট করছে। আমরা সেই জার্নিটার গল্প শুনবো, কিন্তু মাছরাঙা সংবাদ জানার সময় হচ্ছে, একটু সংবাদটা জেনে আসার পর দর্শক আমরা যাচ্ছি নিউজ স্টুডিওতে নাজিফার কাছে। শুভ সকাল। শুভ সকাল কিবরি আপনাকে। দর্শক সুপ্রভাত, দেখছেন মেরিল মিলস সোববার রাঙা সকাল। দেশের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাজিফা তাবাসসুম। দর্শক, কথা হচ্ছিল সংগঠক ও সমাজকর্মী নূর খানের সাথে। যে আমরা সেই জায়গায় ছিলাম যে জায়গায় আপনি বলছিলেন যে সেই ছেলেমেয়েদেরকে ভর্তি যুদ্ধে টেকানো খুব কঠিন ছিল, কারণ তাদের চর্চা ছিল না। সেই বিষয়টাকে আপনারা কিভাবে সহজ করেছিলেন? আমরা আসলে একটু প্রথম থেকেই বলি যে আমরা আসলে এক্সাক্ট প্রোগ্রামটা কি রকম। বিভিন্ন সংগঠন কিন্তু আসলে এসএসসি পাশের পরে যদি রেজাল্ট ভালো হয় তাহলে স্কলারশিপ দিয়ে থাকে। তো আমরা প্রথমেই ঠিক করেছিলাম যে না, আমরা আসলে খালি স্কলারশিপের টাকাটা দিয়ে দায়িত্ব শেষ করব, এইভাবে করলে আসলে এদেরকে আপলিফটিং যদি বলেন, এই আপলিফটিংটা হবে না। টাকাটা খরচ হবে, এইচএসসি পাস করবে, তারপরে যারা খুব শার্প হয়তো ইউনিভার্সিটিতেও চলে যেতে পারলেও পারে, কিন্তু একটা প্রবাবিলিটির একটা বড় ইফ আছে এটার ভিতর যে হবে কিনা। তো আমরা প্রথম থেকেই করলাম যে না, আমরা এটা করব না, আমরা যেটা করব যে প্রথমে ভালো স্টুডেন্ট কিন্তু ফাইন্যান্সিয়াল নিডস আছে এইটা এনশিওর করব। তো আমরা যেটা এর জন্য যেটা করি যে বিভিন্ন সাংবাদিক সংবাদপত্রের যে লোকাল প্রতিনিধি আছে তাদের থ্রুতে যে খবরগুলো আসে পেপারে, তো ওনাদের সাথে প্রথমে যোগাযোগ করা শুরু করলাম। এরপর এখন যেটা হয়েছে যে বিভিন্ন স্কুলের হেডমাস্টাররাও আমাদের চিনে গেছে, ছাত্ররাও যারা আমাদের থেকে সহায়তা পেয়েছে তাদের বন্ধু বান্ধব, স্কুল, আশপাশে প্রতিবেশী এরা শুনে গেছে, ওইখান থেকে একটা আমাদের সাথে যোগাযোগ করে এখন। তো ওইখানে এটা হওয়ার পরে তাদেরকে আমরা যেটা বলি যে তোমার যেগুলো নেসেসারি কাগজপত্র, পরীক্ষা পাশের সনদপত্র, তোমার রেজাল্ট, ইউনিয়ন বা পৌরসভা চেয়ারম্যানের থেকে সার্টিফিকেট, এগুলোর সাথে তুমি আমাদেরকে একটা চিঠি লিখবে যে তোমার আসলে এই ফাইন্যান্সিয়াল নিডসটা কেন দরকার, এবং তোমার বিস্তারিত সবকিছু জানিয়ে। এইটা দেখে আমরা প্রথমে অ্যাপ্লিকেশন আসছে এখান থেকে বাছাই করি, করার পরে আমরা একটা ভর্তি পরীক্ষা নিই। একটা ভর্তি, আমাদের তো আসলে ঠিক ওইভাবে ভর্তি না, একটা পরীক্ষা নেই। পরীক্ষাটা ই করার যে তার একাডেমিক এবিলিটি কি, এইটা যাচাই করার উদ্দেশ্য হলো গিয়ে পরীক্ষাটা। আগে আমরা ঢাকায় নিয়ে এসে পরীক্ষা নিতাম, সেটা খুব কস্টলি হয়ে যায় আমাদের জন্য। তো এরপর এখন আমরা রিসেন্টলি যেটা করছি যে আমরা যেয়ে পরীক্ষা নিই। আমরা ঢাকার বাইরে সেন্টারগুলো করি, করে ওইখানে খোঁজ দিই যে অমুক 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 জেলায় এখানে আসবে, অমুক 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 জেলায় এখানে আসবে, তাহলে ওদের জন্য ট্রাভেল টাইমটাও কম, আমাদের জন্য খরচটা কম হয়। এই পরীক্ষাগুলো নেওয়ার পরে আমরা এসে খাতা দেখে যাচাই বাছাই করে তারপরে ওদেরকে জানাই যে তোমার অমুক এই কয়জন আমাদের এই প্রোগ্রামের আওতায় সিলেক্টেড। এটা জানানোর পরে আমরা যেটা করি যে ওদেরকে আমরা ফার্স্ট ইয়ারে ভর্তির খরচ, বই কেনার খরচ, ফার্স্ট ইয়ারে টোটাল তার কলেজের ফি, এগুলার জন্য মাসে একটা টাকা দিই, 1500 টাকা করে। তারপরে আবার যখন সেকেন্ড ইয়ার আসে তখন সেকেন্ড ইয়ার ভর্তি, সেকেন্ড ইয়ারের বই এবং সিমিলার ভাবে খরচ দিই। দেওয়ার পরে তারপরে ওরা এইচএসসি পরীক্ষা দেয়। এইচএসসি পরীক্ষার পরে আমরা যেটা করি, যেটা সাধারণত অন্যান্য প্রোগ্রাম থেকে ডিফারেন্ট, আমরা ওদেরকে আসলে ঢাকায় নিয়ে আসি। তখন আমরা একটা পরীক্ষা নিই, নিয়ে আবার দেখি যে না, কারা আসলে তার এই একাডেমিক ক্রেডিবিলিটি যেটা দেখে আমরা তাদেরকে আমাদের প্রোগ্রামে আনছি, এইটা আসলে টিকিয়ে রাখতে পেরেছে, দেখে তাদেরকে আমরা তখন ঢাকায় নিয়ে আসি, এনে হোস্টেলে রাখি। আমাদের একটা হোস্টেল আছে, সেখানে রাখি। ছেলেদের একটা হোস্টেল আছে, মেয়েদের একটা হোস্টেল আছে। সো ছেলেমেয়েরা এসে ওখানে উঠে সেইখানে, আর তারপরে আমরা ওদেরকে কোচিং করাই। আগে আমরা যেটা করতাম যে আমরা বিভিন্ন কোচিং সেন্টার, ওনারাও আমাদের প্রচুর সহায়তা করেছেন। আমরা যে যখন কথা বলেছি বিশাল বিশাল ডিসকাউন্ট দিয়েছে যে না, এদের এবিলিটি কম, এরা সাধারণত ওনারা যেরকম চার্জ করে তার প্রায় অর্ধেক এরকম চার্জ করেছে। তা এখন ছাত্র সংখ্যাও বেড়ে গেছে, ওনাদেরও ডিসকাউন্ট দেওয়াটা, কতজনকে ডিসকাউন্ট দিবে, এটা ওনাদেরও তো ব্যবসা প্রতিষ্ঠান। আর আমরাও রিয়েলাইজ করছি যে আসলে একেবারেই গ্রাম থেকে উঠে আসা এসব ছেলেমেয়েরা যখন ঢাকার একটা কোচিং সেন্টারে যায়, সেখানে ঢাকার ছেলেমেয়েদের চাকচিক্য, কথা বলার ধরন, স্মার্টনেস দেখে খুব হীনমন্যতায় ভুগে এবং একটা কমপ্লেক্সিটির মধ্যে থাকে।
প্রথমেই হেরে যায়, চিন্তা করে যে আমি কি পারবো, এদের সাথে পরীক্ষা দিয়ে কি হবে, এরা কত স্মার্ট, এটা জানে এটা। এবং ঢাকায় যারা পড়ে শিক্ষা প্রতিষ্ঠানের কোয়ালিটি বা পড়াশোনার কোয়ালিটিও একটু বেটার হয়েই থাকে সাধারণত, পরিবেশটাও একটু অন্যরকম। তো এই কারণে আমরা রিসেন্টলি শুরু করেছি যে না, ওদেরকে বরং বাইরে না পাঠিয়ে আমরা নিজেরা টিচার রেখে হোস্টেলে পড়াশোনা করাই। তো এখন যেটা করছি যে আমরা আসলে বিভিন্ন কোচিং সেন্টারে যারা বুয়েটের ছেলেরা, ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা, ঢাকা মেডিকেলের, এনরাই তো পড়াশোনা, এরা এসে ক্লাস নেয়, ওনাদেরকে দিয়ে আমরা ক্লাস নিয়ে আছি কিন্তু আমাদের হোস্টেলে। সো ওইখানে আমরা ক্লাস করাচ্ছি, করানোর পরে যেটা হয়, আমাদের এখানে প্রায় 2.5-3 মাস সময় থাকে আমাদের হাতে। এই 2.5-3 মাস আমাদের সাথে এরা এই পড়াশোনার টাচে থাকে, কারণ সাধারণত যেটা হয় যে ওরা কিন্তু এখানে কাজে চলে যেত এই সময়টা। হ্যাঁ, এই সময়টা তারা আমাদের এখানে থাকে, ওদের থাকা খাওয়া পুরা খরচটাই আমরা বহন করি। করার পরে যেটা হয়, এদের কিন্তু আসলে ওই টাকাটাও থাকে না যে একটা ইউনিভার্সিটিতে যে ফর্ম কিনে সেখানে ধরেন কুয়েটে কেউ পরীক্ষা দিবে বা চুয়েটে পরীক্ষা দিবে, তাহলে কিন্তু ফর্মটা কিনার একটা কস্ট আছে, তারপরে চুয়েট পর্যন্ত যেতে হবে, ওইখানে পরীক্ষা দিতে হবে, তারপরে ওই দিন থাকতে হবে, তারপরে আবার একদিন ফেরত আসবে। এই টাকাটাও কিন্তু তাদের জন্য অনেক খরচের একটা বিষয়। তো আমরা যেটা করি আমাদের প্রোগ্রামের আওতায়, যে তাদের চয়েস অফ 5টা ইউনিভার্সিটি তারা বলে, আমরা গাইডেন্স দেই যে তোমার জন্য আসলে এই ইউনিভার্সিটিটা ভালো হবে, 5টাই বড় বড় ইউনিভার্সিটি না করে একটু একটা ছোট করো, যেন যদি এখানে না হয় তাহলে একটা ফল ব্যাক অপশন থাকে। এই গাইডেন্সগুলো আমরা দিই, দিয়ে এই ইউনিভার্সিটিতে যাওয়া, সেখানে পরীক্ষা দেওয়া, ফর্ম কিনা, এই খরচটাও আমরা দিই। আর এই টোটাল প্রোগ্রামের মধ্যে আমরা যেটা করি, ওদেরকে বলি যে তোমরা আসলে নিয়মিত আমাদের সাথে যোগাযোগটা রাখতে হবে। তো আমরা ওদেরকে বলি যে তোমরা প্রতি মাসে আমাদেরকে একটা করে চিঠি লিখবে, চিঠিটা ছোট হতে পারে, কিন্তু যে কোনো বিষয় নিয়ে হতে পারে, তোমার পরিবারের সমস্যা নিয়ে, বা এমনি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন, কিন্তু লাইন অফ কমিউনিকেশনটা ওপেন থাকতে হবে। আমরা যদি তোমার থেকে চিঠি না পাই, তাহলে প্রথম মাসে কিছু বলবো না, সেকেন্ড মাস থেকে টাকা দিয়ে বন্ধ করে দিই আমরা। তখন ওরা নিজেরাই যোগাযোগ করে যে না ভাইয়া কি হলো, তো তখন আমরা বলি যে না, তোমার তো শর্তই ছিল যে তুমি চিঠি লিখে আমাদের সাথে যোগাযোগ করবে। আর ওদের যখন প্রথম বার্ষিকী পরীক্ষা হয় কলেজে, তখন ওরা রেজাল্ট পাঠায়, তারপরে আবার যখন দ্বিতীয় বার্ষিকী পরীক্ষা হয় সেকেন্ড ইয়ারে, তখন ওইটা রেজাল্ট পাঠায়। তা আমরা তো আসলে আমি সাইফুর আর রাজীব মিলে স্টার্ট করা, এছাড়াও আসলে আমাদের প্রচুর ফ্রেন্ডরা এখন আমাদেরকে হেল্প করে। তো সবাই তো আসলে চাকরি আছে, এটার কারোরই এখান থেকে কেউ কিন্তু 1 টাকাও বেতন নেই না আমরা, তো এখানে ফুল টাইম দেয়া আসলে সেই কারণে সম্ভব না। তো সবাই কাজের ফাঁকে ফাঁকে এটার পিছনে সময় দেয়। তো আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব এদের সাথে ফলো আপ করার জন্য, যে না কিরকম করছে, কেমন করছে। আমাদের ফোন নাম্বার দেয়া থাকে, কোনো সমস্যা হলে তারা ফোন করতে পারে, বিভিন্ন রকম সাজেশন চেয়ে ফোন করতে পারে যে আমার ওই সাবজেক্ট আমি একটু দুর্বল ভাই, এই জিনিসটা বুঝছি না, কি করা যায়। আমরা ওদেরকে ওইভাবে সাজেস্ট করি যে না, তুমি ফিজিক্সে দুর্বল, তাহলে তুমি একটা কাজ করো, 3 মাসের জন্য ফিজিক্স পড়ো। কারণ আমরা যে টাকাটা দিই একদম থ্রু আউট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের টিচার রেখে পড়বে, এটা আসলে সম্ভব হয় না। তখন ওইভাবে ভাগ করে যে আচ্ছা এই 3 মাস ফিজিক্স পড়ো, তারপরে পরের 3 মাস কেমিস্ট্রি পড়লে। আবার কেউ যদি দুর্বল হয় যে না তুমি তো ফিজিক্সে ভালো, তাহলে ফিজিক্সটা একটু কম পড়ো, কেমিস্ট্রি 4-5 মাস পড়ো। এইভাবে করে সাজেশনগুলো দিয়ে চেষ্টা করি যে তাদেরকে যতটা গাইডেন্স দেয়া যায়। তো এখন পর্যন্ত তো আমাদের সাকসেস রেট দেখেই আমরা আসলে একটু মানে নিজেরাই অবাক যে আমাদের ফার্স্ট 9 জন ছিল, আসলে আমাদের ব্যাচে 10 জন ছিল, একজন অসুস্থ হয়ে যাওয়ার কারণে তারপরে পরীক্ষা দিতে, ভর্তি পরীক্ষায় আমাদের ঢাকায় আসেনি। 9 জন ছিল, 9 জন থেকে 8 জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢুকে যায়, বুয়েটে ঢুকেছে, কুয়েটে ঢুকেছে। এবং তারপরে যেটা দেখে আরো ভরসা পাই যে আমাদের থেকে এরকম স্টুডেন্টরা আছে যারা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাদের যা রেজাল্ট আছে আমরা কয়েকজনের ব্যাপারে খুবই নিশ্চিত যে এরা ভবিষ্যতে টিচার হয়ে যাবে পাশ হওয়ার পর। এই যে ছেলেমেয়েরা বুয়েটে যাচ্ছে বা কুয়েটে যাচ্ছে, বড় বড় ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করছে, ওই পর্যন্ত কি আপনাদের হেল্পটা থাকে যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে তারা আসলে কিভাবে? হ্যাঁ, মানে এটা আসলে একটা ভালো কোয়েশ্চেন। আমরা যখন ওই যে প্রথমে শুরু করেছি, এত তো চিন্তা করি নাই যে আসলে কি হবে। তো আমাদের সবসময়ই ছিল যে একটা ইউনিভার্সিটিতে ঢুকে গেলে তখন একটা প্রাইভেট টিউশনি করে বা বিভিন্ন কোচিং এ ক্লাস নিয়ে সে মোটামুটি তাকে চলতে পারবে, তার একটা খরচ আছে, সেটা হয়তো ব্যবস্থা করে ফেলতে পারবে। বাস্তবে যেটা দেখা গেল যে আসলে
জিনিসটা এত সোজা না, একটা টিউশনি পাওয়া এত সোজা না, খুবই ডিফিকাল্ট। স্পেশালি গ্রাম থেকে আসছে এরা এত স্মার্ট না, যে প্রথম দিকে থাকে না এত স্মার্ট না যে একটা প্যারেন্টস, কারণ যখন একজন প্যারেন্টস একটা টিচার নিচ্ছে তার সাথে মিট করে একটু স্মার্ট একটা ছেলে বা মেয়ে খুঁজে যে কথাবার্তায়, এরা একেবারেই যে পরিবেশ থেকে উঠে আসছে, যে আর্থসামাজিক অবস্থা থেকে উঠে আসছে, ওই স্মার্টনেসটা আসলে ওইভাবে তখন ওর থাকে না। রাইট। তো তখন বিভিন্ন জন আমাদেরকে যোগাযোগ করা শুরু করলো যে আমার তো সমস্যা হচ্ছে, টিউশনি পাচ্ছি না, কিভাবে। তখন আবার আমরা আমাদের স্পন্সর যারা আছে, আমাদের আত্মীয় স্বজনরাই, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারাই আর্থিকভাবে সহায়তা করে। তাদেরকে আবার বললাম যে আচ্ছা ইউনিভার্সিটিতে ঢুকে গেছে, এখন পড়াশোনা বন্ধ হয়ে যাবে, এবং প্রচুর মানুষ হেল্প করছে, মানে প্রচুর অপরিচিত মানুষ, ফ্রেন্ডের অফিস, সেইখানে এক কলিগ শুনে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে পরীক্ষাও নিতে গেছে। উত্তরবঙ্গে আমরা পরীক্ষা নিতে গেছি, উনি চলে গেছে যে না চলো তোমাদের দেখে আসি। এরকম ভাবে সবাই প্রচুর সময় দিচ্ছে দেখেই জিনিসটা আসলে সম্ভব। ফাইন। তার মানে এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা ফান্ডটা কিভাবে কালেক্ট করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরি, তারপরে বিষয়টা কথা বলছি। দর্শক, একটু পরে আমরা আবারও ফিরছি। ঘন্টার একদম শেষ ভাগে রয়েছে আমরা। আমাদের সাথে রয়েছেন সংগঠক ও সমাজকর্মী নূর খান। আপনাদের ফাউন্ডেশনের নাম হচ্ছে ঘুড্ডি ফাউন্ডেশন। তো এই ঘুড্ডি ফাউন্ডেশনের যদি কার্যক্রম চালাতে যাই তাহলে তো ফান্ডের প্রয়োজন। ফান্ডের কথা আপনি যেটা বলছিলেন যে পরিবার থেকে, আশেপাশের মানুষ থেকে অনেকভাবে আপনারা নিচ্ছেন, কিন্তু এই যে ফান্ডটা কালেক্ট করা এবং সঠিক ডিস্ট্রিবিউশন যদি আমরা বলি, সেটা কিভাবে করছেন? এখন পর্যন্ত আমাদের বন্ধু বান্ধব, পরিবার, তাদের পরিচিত বন্ধু বান্ধব, এইভাবে ওনরাই কন্ট্রিবিউট করছে। আমরা ফান্ডটার ডিস্ট্রিবিউশনটা আসলে একেবারেই আমার, সাইফুর আর রাজীবের হাতে, সুতরাং চেষ্টা করি যে না বাজে খরচ যেন না হয়। এখান থেকে যেহেতু কোনো কেউ বেতন নেয় না, সুতরাং ওইটা একটা সুবিধা আছে যে সবাইকে যখন আমরা বলি যে না এটা আসলে একেবারেই আমাদের ভলেন্টারি কাজ, এখান থেকে আমরা কোনো বেতন নিচ্ছি না, তখন তারাও একটু উৎসাহী হয়। আমাদের টোটাল প্রোগ্রামটা প্রতি স্টুডেন্টের পিছনে আমাদের একটা হিসাব আছে যে অ্যাপ্রক্সিমেটলি 85,000 টাকা লাগে ওভার 30 মাস, কারণ এসএসসি থেকে ইউনিভার্সিটি ঢোকা পর্যন্ত একটা 30 মাসের প্রোগ্রাম। আমরা 1-to-1 স্পন্সরশিপ খুঁজি অনেক সময়, যে আপনি একটা স্টুডেন্টের দায়িত্ব নেন। তাই কেউ যদি একটা স্টুডেন্টের দায়িত্ব নেয় বা একাধিক স্টুডেন্টের দায়িত্ব নেয়, আমরা যেটা করি যে যখন আমরা স্টুডেন্টদেরকে বাছাই শেষ হয় তখন স্পন্সরকে জানিয়ে দিই যে আপনার অমুক স্টুডেন্ট, অমুক ছাত্র বা অমুক ছাত্রী, এই নাম, এই ঠিকানা, এই ফোন নাম্বার। তখন তারা চাইলেই আসলে তাদের সাথে যোগাযোগ করতে পারে যে তুমি নিয়মিত টাকা পাচ্ছ কিনা, সঠিক খোঁজ খবর নিচ্ছে কিনা, তোমার রেজাল্টের কি অবস্থা। এইভাবে আমরা অলরেডি তার স্টুডেন্টের সাথে যোগাযোগ করতে পারে। তো এইভাবে আমরা চেষ্টা করি যে যতটা ট্রান্সপারেন্ট রাখা যায়। তারপরেও যেটা হয় যে আমাদের দিক থেকে সমস্যা হয় যে আমরা কাজের ফাঁকে ফাঁকে এটা করি, এর জন্য ইচ্ছা থাকলেও সুযোগ হয় না যে না আচ্ছা একটা ওয়েবসাইট করি। অনেক সময় কথা হয়েছে যে একটা ওয়েবসাইট করি, ওখানে খরচের হিসাবটা দিয়ে দিব, কিন্তু দেখা যায় যে আর কাজের ফাঁকে ফাঁকে এটা আপডেট করা হয় না, ওয়েবসাইট করা হলেও। আবার অন্যদিকে সমস্যা হয় যে অনেক সময় অনেকে বললো যে স্পন্সর করবে, 3-4 মাস কন্টিনিউ করলো, তারপরে হঠাৎ করে ফান্ড দেওয়া বন্ধ করে দিল। কিন্তু এটা তো আসলে একটা ছাত্র বা ছাত্রীর শিক্ষা জীবনের সাথে জড়িত, আমরা তো আর বন্ধ করে দিতে পারি না। তখন দেখা যায় যে এই দায়ভারটা আমাদের উপরে এসে পড়ে। তখন অন্য স্পন্সর খোঁজার চেষ্টা করি অথবা নিজেরা কভার করার চেষ্টা করি, যেভাবে হোক। এখন পর্যন্ত হয় নাই যে না এরকম হয়েছে বা কাউকে ঠিক মতন টাকা দেয় না, হয়তো দেরি হয়েছে যে না মাসের, আমরা চেষ্টা করি যে মাসের 1-2 তারিখের মধ্যে টাকা পাঠিয়ে দিতে, না পেরে হয়তো মাসের 10 তারিখ হয়েছে, এরকম হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এরকম হয় নাই যে না কাউকে ডিসকন্টিনিউ করতে হয়েছে কারণ আমাদের কাছে ফান্ড নাই। মোটামুটি জোগাড় হয়ে যায়। কনভেনশনাল ওয়েতে যেটা ফান্ড কালেকশন করা যায় যে বিভিন্ন ডোনার এজেন্সির কাছ থেকে, সেইটা আমরা করতে চাই না, কারণ এখানে তো আসলে আমরা ফুল টাইম সময় দেই না। ফুল টাইম সময় দিলে, কারণ ডোনার এজেন্সি টাকা নিলে পরেই একটা দায়বদ্ধতা আসবে, এখানে ফুল টাইম সময় দিতে হবে, অনেক কোয়েশ্চেন ওঠে। তো এই কারণে ওইটার মধ্যে আমরাই করছি যে না এটা কোয়ালিটিটাতে আমরা আসলে বেশি বিশ্বাসী দেন কোয়ান্টিটি, যে না অনেক স্টুডেন্ট হতে হবে, বছরে 300 স্টুডেন্ট নিব এদেরকে। কারণ আসলে আমরা যেভাবে ফলো আপ করি, এই ফলো আপটা করতে হলে কিন্তু প্রচুর সময় দিতে হয়, এবং আমি যদি জাস্ট বাড়াতে থাকি ছাত্রছাত্রী সংখ্যা, তাহলে কিন্তু এই ফলো আপটা করা সম্ভব হবে না। ইনফ্যাক্ট আমরা 2014 সালে 100 জন নিয়েছিলাম, 106 জন। তারপর রিয়েলাইজ করলাম যে এটা আসলে বেশি হয়ে গেছে, আমরা আসলে ফলো আপ করতে পারছি না। এর জন্য 2015 সালে আমরা এটা কমিয়ে 50-60 জনের মাঝখানে, এরকম আমার নাম্বারটা এক্স্যাক্টলি খেয়াল নাই, ছাত্রছাত্রীর সংখ্যা কমিয়ে দিয়েছি যে না
ফলো আপ করা কারণ যাচ্ছে না। যাদেরকে নিচ্ছেন তাদেরকে তো ভালোভাবে গড়তে তাদেরকে হবে। মানে উদ্দেশ্যটা তো আসলে কোয়ালিটি, যে না এদেরকে আমরা একটা ভালো ইউনিভার্সিটিতে একটা সঠিক পথে তুলে দিব, তো সেটা যদি না করতে পারি তাহলে তো আসলে টোটাল জিনিসটারই মিনিংলেস। তো এর জন্য আমরা 100 জন নেওয়ার পরে দেখলাম যে না এদের ফলো আপ করা খুব সমস্যা হয়ে যায়, তো তারপরে আমরা আবার কমিয়ে দিয়েছি যে না কোয়ালিটিটা ধরে রাখি, তারপরে আস্তে আস্তে দেখা যাবে যে কি কি করা যায়। এমনিতেই একটা তো হচ্ছে মনের জায়গা থেকে আপনি বলছিলেন যখন আপনি দেশের বাইরে ছিলেন নিজের এডুকেশন সিস্টেম অনেক কস্টলি ছিল, যে কারণে ভেতরে একটা সেন্স কাজ করলো, শুরু করলেন, জার্নিটা মোটামুটি 4-5 বছরের হয়ে গেছে। ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যানটা আসলে যে এইটার আমাদের যে স্টুডেন্টরা এখন ইউনিভার্সিটিতে আছে ওরাই কিন্তু এখন এসে, যারা স্পেশালি ঢাকায় থাকে, আমাদেরকে এসে যথেষ্ট হেল্প করে। আস্তে আস্তে যখন আরো কিছুদিন চলে যাবে, এরা এস্টাবলিশড হয়ে যাবে, আমাদের আশা যে না এরা এসে এটার ভিতর ইনভলভড হবে। খুব বড় করার ইচ্ছা নাই, যে খুব বড় করলে কোয়ালিটিটা ধরে রাখা যাবে না, কিন্তু এটা আসলে সময় বলে দিবে যে কতজন এসে হেল্প করছে, আমাদের হাতে কত ভলেন্টিয়ার্স আছে, যেটা দিয়ে আমরা কোয়ালিটি ধরে রেখে বড় করতে পারবো। আমরা যদি কোয়ালিটি ধরে রেখে জিনিসটার কার্যক্রম বড় করতে পারি তাহলেই ওইভাবে করে বড় করব, কিন্তু খালি বড় করার উদ্দেশ্যে বড় করা এইটা আসলে ফিউচার প্ল্যানে নাই। সবসময় কোয়ালিটিটা নজরে থাকবে, যে না এইটা ঠিক মতন কোয়ালিটি সার্ভিস দিতে পারছি, যারা স্পন্সর দিচ্ছে তারাও পাবে যে মনে, যে না এদেরকে আমি যদি এখানে পয়সা দেই তাহলে একটা ছেলে বা একটা মেয়ে এস্টাবলিশড হচ্ছে। তো ওইটাই এখন পর্যন্ত ফিউচার প্ল্যান। যদি কেউ ঘুড্ডি ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে চায়, কোন শিক্ষার্থী কিভাবে করতে পারে? আমাদের আসলে ফেসবুকে ঘুড্ডি ফাউন্ডেশনেরও পেজ আছে, ঘুড্ডি ফাউন্ডেশন দিয়ে সার্চ করলেই পাবে। আর এডুকেশন ফর অল বিডি এটা দিয়ে যদি সার্চ করলে তাহলে প্রজেক্টর পেজ পাবে। এখানে আমাদের সাথে যোগাযোগ করলে, আমাদেরকে মেসেজ দিলে আমি, রাজীব, সাইফুর, কেউ আমাদের থেকে কেউ একজন যোগাযোগ করবে। যে না, আর এছাড়া আপনারা তো খোঁজ করেন, আমরা পত্র-পত্রিকা দেখে, আমরা তো পত্র-পত্রিকা দেখে সবসময় স্টুডেন্ট খুঁজি। এই মুহূর্তে আমাদের কাছে প্রায় মনে হয় 400-র উপরে অ্যাপ্লিকেশন আছে। এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, আমরা আবার নতুন একটা ব্যাচ নিব। তো এটাও একটা বিশাল কাজ, যে এই অ্যাপ্লিকেশনগুলো থেকে যাচাই বাছাই করে সঠিক স্টুডেন্টদেরকে খুঁজে বের করা। তো এখন ওই যেটা বললাম সুবিধা আছে যে পুরানো যারা স্টুডেন্ট আছে তারা আমাদেরকে হেল্প করে। ফ্যামিলি কতটুকু সাপোর্ট দেয় এই ধরনের কাজে? প্রচুর সময় দেয়। সাইফুরের বউ রান্না বান্না করে বাচ্চাদের হোস্টেলে খাওয়ায়। আমার বউ যখন পরীক্ষা হয় তখন ওইখানে যে পরীক্ষার গার্ড দেওয়ার থেকে শুরু করে খাতা দেখা এগুলাতে হেল্প করে। রাজীবের বউ এসে যখন যেখানে যা প্রোগ্রাম হচ্ছে হেল্প করে। ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে এটা সম্ভবই হতো না। প্রচুর প্রচুর সাপোর্ট দেয়। এটার পিছনে সময়, অর্থ, তারপরে ফ্যামিলিকে টাইম না দিয়ে এটাকে টাইম দেয়া, এটা একসাথে যদি না করে তাহলে আসলে একটু মুশকিল। এবার একটা বোকার মতো প্রশ্ন করব, কিন্তু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, যারা এতক্ষণ দেখলো। কেন করেন এই কাজটা? অপরাধবোধ থেকে, হয়তো দায়িত্ববোধ থেকে, যে না আসলে আমরা সবসময় সোনার বাংলার কথা বলি, সোনার বাংলা করতে হলে কিন্তু সবাইকে কিছু এক্সট্রা দায়িত্ব নিতে হবে। তো এটা আমি ওইভাবে দেখি যে এটা আসলে একটা এক্সট্রা দায়িত্ব। রাইট, এখানেই শেষ হোক আমাদের প্রথম ঘন্টা। অসাধারণ একটি কথা বলেছেন। সবাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের সোনার বাংলাদেশ গড়তে হবে, এবং সেজন্য আমাদের সমাজের প্রতি কিছু না কিছু দায়িত্ব আছে, সেটা আমাদের করতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, রাঙা সকালের প্রথম ঘন্টা আমরা এখানেই শেষ করছি। ছোট্ট একটা বিরতি আছে, তার আগে আবহাওয়া বার্তা জানবো, এবং তারপর আমরা আবারও ফিরে আসবো রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায়। এই মুহূর্তে যাচ্ছি নিউজ স্টুডিওতে নাজিফার কাছে। নাজিফা। দর্শক, জানিয়ে দিচ্ছি আবহাওয়া